আপনি আওয়ামী লীগের লোক রাখবেন না, আপনি বিএনপির লোক রাখবেন না, আপনি কাকে আনবেন? আপনি একটা স্টুডেন্ট লিডারকে নিয়ে বানাবেন, ওই কি বলে আইজিপি বানাবেন? এটা হবে? আবার যে স্টুডেন্ট লিডার আনবেন সে তো জামাতের লোক হইতে পারে, তাহলে জামাতের লোক তখন কোনো সমস্যা হবে না। ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া। অমুক লোক তুমি বিএনপি করতে, তুমি আওয়ামী লীগ করতে, তুমি বাদ কেন? ও কাজটা করতে পারে কিনা দেখেন। একজন লোক আওয়ামী লীগ করছে, অতএব সে অচ্যুত হয়ে গেছে, তাহলে দেশের অর্ধেক লোক তো অচ্যুত হয়ে গেল। আবার আপনি দেশটাকে ভাগ করবেন? এই দেশকে বিভক্ত করার অধিকার আপনাকে কে দিছে? ভাই সবাই পলিটিক্যাল। প্রশ্নটা হলো কে কোন দলের থেকে আসছে, কার বাপ কোন দল করতে, দিস ইজ নট দ্য ম্যাটার। দেখার বিষয় হলো সে ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারছে কিনা, এটাই হওয়া উচিত। আমরা আগে বলতাম যে আগের সরকার প্রশাসনকে রাজনীতিকরণ করে ফেলেছে, তো ওনারা তো যাওয়ার আগেই রাজনীতিকরণ করতেছে। ভাই দেশটা তো ছোট, এই দেশের সবাই পলিটিক্যাল, কেউ কোনো না কোনো পার্টির সঙ্গে অ্যাফিলিয়েটেড। তো আপনি যাকে আনবেন তারাই নিয়ে আপনার, আপনি নিজে কি ভাই? আপনি নিজে কি? আপনি কি আসমান থেকে আসছেন? আপনি তো আসমান থেকে আসেন নাই, আপনি তো এই দেশেরই মানুষ, তাই না? আপনারও তো একটা অ্যাফিলিয়েশন আছে। সার্জিসের একটা ভিডিও দেখি, প্রায় বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু নামে ভাষণ দিচ্ছেন, দিতে গলার রগ প্রায় ছিঁড়ে গেছিল। তো সে কার লোক বলেন? সে কার লোক? যে সমস্ত লোকজনকে দেখি আমি, এই আপনার নাগরিক কমিটি অথবা বৈষম্য বিরোধী, তাদের যে লেবাস দেখি, তাদের যে বেশভূষা দেখি, এটা দেখেও তো আমার একটা বিশেষ পলিটিক্যাল পার্টির কথা মনে পড়ে যায়। এমন একটা সরকার থাকবে নির্বাচনের সময় যারা নিজেরা নির্বাচনে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে অংশগ্রহণ করবে না। তো সেই ফরম্যাট তো থাকতেছে না। কাজেই মির্জা ফখরুলের আশঙ্কা আমি সাপোর্ট করি, মির্জা ফখরুলের আশঙ্কা সঠিক। এখন এর জবাব দিতে যে নাহিদ ইসলাম যা লিখেছেন তার ফেসবুকে, সেটা আমি মনে করি এটা খুবই একটা আপত্তিকর বক্তব্য। উনি কী লিখেছেন আমি এটা পড়ে শুনে আপনাকে, যে বিএনপির মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত বহন করে। বিএনপির এই দাবি ১/১১ ইঙ্গিত বহন করে কিভাবে? প্রমাণ করুক তো। উনি নিরপেক্ষ সরকার উনি চাইতে পারেন না? উনি একই সঙ্গে দুটো কথা বলেছেন, যে যদি আপনারা এই আচরণই করতে থাকেন তাহলে আপনাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে, তাহলে আপনি নিরপেক্ষ থাকেন। তো এইটা ১/১১ সরকারকে মানে গঠনের ইঙ্গিতটা কীভাবে করল, এটা আমার কাছে ক্লিয়ার না। এবং ১/১১ করে যে কথা আপনিও বললেন, বিএনপির লাভ কি? আমি বরং নাহিদ ইসলামের বক্তব্যের একটা সবচেয়ে যে জিনিসটা খারাপ দিক দেখি, সেটা হলো আমি তো মনে করি এই কথা বলার মাধ্যমে উনি নিজেই একটা ১/১১ সরকারকে ইনভাইট করতেছেন। আপনি দেখবেন এর আগে কিন্তু উনি বলেছেন, এই ওনার ইয়েতে স্ট্যাটাসে কিন্তু আছে যে আর্মির সঙ্গে মানে ৫ই আগস্টের পরে আর্মির সঙ্গে এই বিএনপি সহ রাজনৈতিক দলগুলো বসে একটা মানে আর্মি নির্ভর একটা সরকার গঠনের পায়তারা করছিল, ছাত্ররা সেটাকে বাধা দিচ্ছে, মুক্তমুখ। তার মানে কি এগুলি বলার মাধ্যমে উনি কিন্তু ওনার স্ট্যাটাসের মাধ্যমে আর্মিকে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিচ্ছে, জনগণের বিপরীতে একটা পার্টি হিসেবে দাঁড় করে দিচ্ছে আর্মিকে। মানে ওনাদের কাউকে পছন্দ হচ্ছে না, আর্মিও পছন্দ হচ্ছে না, বিএনপিকেও পছন্দ হচ্ছে না, কাউকে পছন্দ হচ্ছে না। কিন্তু ওই মিটিংয়ে তো জামাতও ছিল, উনি জামাতের কথা কিন্তু বলে না, বিএনপির কথা বলতেছে। তো এইগুলি বলার মাধ্যমে হয়েছে কি উনি আর্মিকে একটা পার্টি বানাই দিচ্ছেন। এটা রিস্কি, আমি মনে করি উনি খুবই রিস্কি গেম খেলছেন। মির্জা ফখরুল ইসলাম যে কথাটা বলেছেন সেই কথাটা আসলে সঠিক কি সঠিক না, সেই কথাটা কি বাস্তবতার সঙ্গে মেলে কি মেলে না, এটা একটা প্রশ্ন। আর এই কথাটার প্রেক্ষিতে নাহিদ ইসলাম উনি একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিলেন আমরা দেখেছি, এবং একই সঙ্গে উনি তারপরে সরকারের উপদেষ্টা হয়েছেন। উপদেষ্টা হওয়া মানে এই অন্তর্বর্তীকালীন সরকারে উনি একটা পার্ট হয়েছেন। তারপরে সরকারের একটা পার্ট হয়ে উনি যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যটা উনি ওইখানে বসে দিতে পারেন কি পারেন না। উনি হয়তো বলবেন যে আমি এটা ফেসবুকে দিয়েছি, সোশ্যাল মিডিয়ায় দিয়েছি, কিন্তু ব্যক্তিগত উনি থেকে যাচ্ছেন। নাহিদ ইসলাম যেখানেই বক্তব্য দেন সেটাই উপদেষ্টার বক্তব্য হবে, কাজে আমরা সেটাকে সেভাবে নেব। এই দুটো পয়েন্টে আপনি এটাকে আলোচনা করতে পারেন। আমি প্রথমে
মির্জা ফখরুলের বক্তব্যটা নিয়ে বলি। মির্জা ফখরুল যে কথাটা বলেছেন এই কথাতে আমি কোনো ভুল ধরার কোনো সুযোগ দেখি না। উনি বলেছেন যে যদি এই সরকার তার নিরপেক্ষতা হারায় তাহলে নির্বাচন একটা নিরপেক্ষ সরকার আন্ডারে, তো এই সরকারের আন্ডারে নির্বাচন হবে না। ঠিকই তো আছে, যদি নিরপেক্ষতা হারায় তাহলে এই সরকারে কি নির্বাচন অনুষ্ঠান করার কোনো নৈতিক অধিকার থাকবে? থাকবে না তো। এখন প্রশ্ন হচ্ছে তারা কি নিরপেক্ষতা হারিয়েছে কিনা, অথবা হারাতে যাচ্ছে কিনা, অথবা নিরপেক্ষতা হারানোর কোনো নমুনা আমরা দেখছি কিনা। আমি এই তৃতীয় প্রশ্নের জবাবে বলবো আমরা নমুনা দেখছি। কিভাবে দেখছি? যেমন ধরেন ছাত্ররা প্রথম বললো তারা রাজনৈতিক দল করবে, পরে বললো না রাজনৈতিক দল করবো না, রাজনৈতিক শক্তি করবো, এরপর শক্তি হিসেবে থাকবো। পরে আবার কালকে দেখলাম তারা ফেব্রুয়ারিতে একটা দল ঘোষণা করতে যাচ্ছে, নাগরিক কমিটি বলেছে। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং এই তিনজন উপদেষ্টা এরা আসলে সমর্থক। তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আমরা দেখেছি তারা একই ধরনের আওয়াজ করে, একজনের কথা আরেকজনের ইকো হয়, এবং এটা দেখতে বুঝতে কারো কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এটা বুঝে গেছি ওনারাই তারা। এখন তার মানে তারা আগামী নির্বাচনে অংশ নিতে যাচ্ছে, এটা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে। তাছাড়াও যদি নাও ধরি আমি এটাকে, তারপরে আমরা দেখব আমাদের অনেক উপদেষ্টা তারা তো এই দেশেই নাগরিক, তাদের একটা এলাকা আছে, ওই এলাকায় আপনি যদি খবর নেন তাহলে দেখবেন ওখানে কিন্তু ওই এলাকার লোকজন এবং তার মানে নিয়োগকৃত লোকজন তারা ওখানে নির্বাচনে এক ধরনের প্রস্তুতি দিচ্ছে, এবং তারা বলছে যে উনি নির্বাচন করবেন এখানে সামনে। নাহিদ ইসলামের স্ট্যাটাসের প্রেক্ষিতে সজীব ভুঁইয়া কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছিল, এবং সেখানে উনি বলেছেন যে যারা নাকি নির্বাচন করবে তারা উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নির্বাচন, যদি কেউ করে পদত্যাগ করে করবে। এই কথা একদমই অর্থহীন। এটা হাসিনা আমল, আমার ওনার কথা শুনে মনে হয়েছে কি যে আমি বোধহয় হাসিনা আমলের কথা শুনতেছি। কেমন যে উনি ধরেন আপনি নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার আগ পর্যন্ত উপদেষ্টা থাকলেন, তারপরে এখান থেকে পদত্যাগ করে যে নমিনেশন পেপার সাবমিট করলেন, এই করে উনি ফিল্ড ওয়ার্ক করলেন ওনার এই পদকে করে পুঁজি করে। তো এটা তো হলো না, এটা তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্টের ফরম্যাটের মধ্যে পড়ে না। নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, কারণ যেহেতু নির্বাচন থেকে উভয় পক্ষই নিজেদের স্বার্থ উদ্ধারের চেষ্টা করতে চাইছে, অতএব নির্বাচন যত ঘনে আসবে তত এই দ্বন্দ্বগুলো স্পষ্ট হতে থাকবে, ততই পোলারাইজেশনটা ক্লিয়ার হতে থাকবে যে কে কার সঙ্গে আছে বুঝতে পারবেন। যেমন এখানে আর্মির সঙ্গে এই মিটিংয়ে বিএনপি ছিল, জাতীয় পার্টিও ছিল, সেখানে তো জামাতের লোকও ছিল। নাহিদ ইসলাম কিন্তু তার বিবৃতিতে জামাতের নাম উল্লেখ করে নাই, তার মানে বোঝা যাচ্ছে জামাতকে উনি কিছু প্রতিপক্ষ মনে করছে না, বিএনপিকে মনে করছে। তো এখান থেকে কিন্তু আপনি মেরুকরণটা কিন্তু আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আলটিমেটলি। এবং ওনাদেরকে আগে তো অনেকে বলেছে, এখন আরও বড় আরও ভিত্তি উনি তৈরি করে দিলেন যে ওনারা আসলে কার লোক, ওনারা কার হয়ে খেলতে চাচ্ছেন, এটাও এখানে ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে নাহিদ ইসলাম প্রমাণ করেছেন যে উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি কোনো অরাজনৈতিক সরকারের সদস্য নন, উনি এটা প্রমাণ করেছেন। আর অরাজনৈতিক সরকারের রাজনৈতিক ব্যক্তিত্বকে তার মধ্যে রাখবে কিনা এটা তাদের ব্যাপার। আমি মনে করি ডক্টর ইউনূসের উচিত হবে দ্রুত এসে এই ছাত্র উপদেষ্টাদেরকে তার ক্যাবিনেট থেকে বের করে দেওয়া, এটা আমি মনে করি উচিত হবে না। দেখেন আমি একটা কথা বলি, এই কথা বলার মাধ্যমে উনি আসলে কাকে ব্লেম করলেন? স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্লেম করলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কি বিএনপির লোক? আমি ভাবলাম বিএনপি লোক হইতে পারে, আমি ধরেছি বিএনপির লোক। মানুষ তার মতো করে বিচার করবে। যেমন আমি বলি আপনাকে, জামাতে ইসলাম যখন খুব বিপাকে পড়লো তখন একটা এবি পার্টি হইল। অনেকে বলতে শুনলাম যে এবি পার্টি নাকি জামাতের বি টিম। এবি পার্টি নিজেরা কিন্তু স্বীকার করে না, আমরা বি টিম না, আমরা 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 আলাদা একটা পার্টি, তাই বলে। তো এখন তারা এবি পার্টি কি বলে আর মানুষ কি ভাবে, দুটার মধ্যে একটা পার্থক্য আছে। এখন তারা যেটা বলে সেটাও গুরুত্বপূর্ণ, মানুষ যেটা ভাবে সেটাকে পুরাই দিবেন না তো। এখন তারা মধ্যপন্থা নাকি উচ্চপন্থা নাকি নিম্নপন্থা নাকি ডান না বাম, সে যেটাই বলুক, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করবে তারা আসলে কোন পন্থা। তাদের কর্মকাণ্ড, আচার আচরণ, কথাবার্তা, এগুলির থেকেই মানুষ সিদ্ধান্ত নেবে আপনি আসলে কোন পন্থা, কোন পন্থী। এর মধ্যে ওনারা যা যা করতেছেন এগুলো মানুষের অ্যাকাউন্টে আছে। মানুষ কিন্তু কিছুই বলে না, সুকর্মগুলি কম মনে রাখে, অপকর্মগুলি বেশি মনে রাখে। তো কিছু কিছু ঘটনা তো আওয়ামী লীগ ঘটাইছে, ঘটে অপকর্ম করে আউট হয়ে গেছে।
বিএনপি কি কবে ঘটাইছে 2001 সালে, এখনো বিএনপি নিয়ে আলোচনা করে দেখেন, ওই একই কথা কয়। এরাও তো কম করে না। যদি বলেন ভাই কি করছে, আর মনে করতে পারে না। কারণ কিভাবে মনে করবে, ঘটনা তো ঘটেছে 17 বছর আগে, মনে তো নাই, কিন্তু বলে মুখস্থ বলে। এরাও কিন্তু কম করে নাই। আবার বলবে যে এরাও তো কিন্তু হাওয়া ভবনের সঙ্গে তারা জড়িত ছিল। যদি বলেন যে ভাই হাওয়া ভবনটা কোথায়, অনেকে জানে না কিন্তু। কারণ হাওয়া ভবনের মানে বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকের জন্ম হয়েছে, তারাও হাওয়া ভবনকে কিন্তু ঘৃণা করে। কারণটা কি? কারণ মানুষ এগুলি মানে আকামগুলো মুখে মুখে ছড়ায়, কাজে সেই জায়গার থেকে তাকে বেরিয়ে আসতে হবে। প্রত্যেকটা ওরা যেটা করতে, কয়েকদিন আগে ঘটনা বলে রূপায়ণ টাওয়ারের সামনে মারামারি হয়েছে। একজন বলছে যে সমন্বয়কদের গুণী না। এখন কিন্তু অনেকে গেছে শুনি সমন্বয়কদের গুণার সময় নাই, বলতেছে তো মানুষ। তাহলে এইগুলি দ্রুত ছড়ায়। সমন্বয়করা যে এত ভালো ভালো কাজ করলো ওটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। এইভাবে ছড়ায়। তারা কতটুকু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে। অনেকে হিসাব চাচ্ছে, আপনারা এই ভাড়া দেন কোথেকে বলেন, গাড়ি পান কোথায় বলেন, এই হিসাবগুলো আশা থাকবে কিন্তু। কাজে এইগুলি উঠবে, তারপর তারা পলিটিক্যাল পার্টি করবে, করার পর তারা কি বলেছে, কারে অপমান করেছে, কাকে শ্রদ্ধার সঙ্গে কথা বলছে, সব আলোচনাই হবে। গত 6 মাসে এই সরকার কোন সংকটটা সমাধান করতে পারছে বলেন তো আপনি? এই সরকারটাকে আমি বলবো একটা মানে আপনার ক্যাপাবল সরকার না। এরা কিছু সিরিয়াসলি নেয়ও না বোধ হয়। এই যে আপনি বললেন যে বিদেশি বিনিয়োগ কমে গেছে, কমে যাবে তো, কমে যাবে। এই কারণে বিদেশের যাকে আপনি বিনিয়োগ করতে, মুখে মুখে সবাই বলবে হ্যাঁ ইউনূস সাহেব বলছে অবশ্যই আমরা বিনিয়োগ করবো, অমুক করবো, সব বলবে। তারপরে তারা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত দেশে একটা স্ট্যাবল গভর্নমেন্ট না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো বিদেশি এখানে বিনিয়োগ করবে না। এটা সারা দুনিয়ার নিয়ম। তারা তো জানে না যে এই সরকার কতদিন টিকবে। তারা একটা স্টেবল গভর্নমেন্ট যেখানে আসতে পারেন, তারা জানে এই গভর্নমেন্ট মিনিমাম 4 বছর অথবা 5 বছর টিকবে। ওকে, তাহলে আমি আমার বিনিয়োগটা করতে পারি। এই অস্থিরতার মধ্যে কেউ কখনো বিনিয়োগ করে না, যে কারণে ওনার কাছে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু এটা বাস্তবায়ন শুরু হবে নতুন একটা পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পর। এই গভর্নমেন্ট পলিটিক্যালও না, ডেমোক্রেটিকও না, যে কারণে আসবে না বিনিয়োগ। আর যদি বিনিয়োগ না হয় তাহলে বেকারত্ব বাড়বে। এটা তো খুবই লজিক্যাল, তো একটা সাথে ইন্টার রিলেটেড। তো অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে কেন? আগে তো সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ তো করায়ত্ত করছিল, তার হাতে নিয়ে নিয়েছিল সব প্রতিষ্ঠানের সে মালিক। তো এখন সেগুলো তো পলাইছে লোকগুলি, কারণ ওই লোকগুলি পলাইলে পরে ওই প্রতিষ্ঠানগুলো অনেকগুলি বন্ধ হয়ে যাচ্ছে। আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি। এই যে বেক্সিমকো গ্রুপ, বেক্সিমকো গ্রুপে সালমান রহমান তো এখন জেলে আছে, ভালো কথা জেলে আছে। এখন বেক্সিমকো গ্রুপে আপনি কি নিয়োগ করছেন? রিসিভার নিয়োগ করছেন। রিসিভার জিনিসটা কি ভাই? রিসিভার জিনিসটা কখন নিয়োগ করা হয়? সারা দুনিয়ার কি, এটা তো কিছু কিছু বুঝি ভাই, বেশি বুঝি না, অল্প একটু তো বুঝি। রিসিভারটা হলো যে আপনার অনেক দেনা আছে বাজারে, তো এটা আমি গভর্নমেন্ট এটাকে টেক আপ করলো, করে নিয়ে এটাকে বিক্রি করে দিবে, করে যার যার দেনা শোধ করে দিবে। এটা হলো রিসিভার। তো রিসিভার ওই বেক্সিমকো কোম্পানি কি লুজিং কনসার্ন? বেক্সিমকোর অনেকগুলি লাভজনক কোম্পানি আছে ওদের, সেখানে প্রায় 70,000 ওয়ার্কার আছে। এখন এই 70,000 ওয়ার্কারের প্রত্যেকের ফ্যামিলিতে যদি 4 জন করে লোক থাকে, লোক কত আপনি হিসাব করেন? এটা তো ডাইরেক্ট ক্ষতি। এখন আপনি কি করতেছেন? আপনি ওদের ব্যাংকের লেনদেন কি স্বাভাবিক আছে? না, সবগুলি অ্যাকাউন্ট আপনি বন্ধ করে দিচ্ছেন। এমনকি ওদের কর্মকর্তাদের অ্যাকাউন্ট বন্ধ, যারা এখন বড় বড় চাকরি করে পোস্টে আছে ওদের সবার অ্যাকাউন্ট বন্ধ। তাহলে প্রতিষ্ঠানটা চলবে কীভাবে? যদি প্রতিষ্ঠান না চলে তাহলে রাষ্ট্র বলতে পারতো এই যে তোমরা চুরি করছো, তোমরা সালমান রহমানের সহযোগী, তোমরা সব বাদ, এই সব জায়গায় আমি আমার লোক বসাবো। কিন্তু কোম্পানি চলবে, এই কোম্পানি তো এখানে প্রোডাকশন দিচ্ছে, বাইরে এক্সপোর্ট করছে। বেক্সিমকোর এমন অনেক প্রতিষ্ঠান আছে যেগুলো নাকি টোটাল 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড, তাদের এক্সপোর্ট করতেছে। তো এক্সপোর্ট না করলে আপনার বৈদেশিক মুদ্রা আসবে কেমন করে? আমি একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিলাম আপনাকে। তাহলে সেখানে আপনাদের কি আপনি অ্যাকাউন্ট সব বন্ধ করে রাখছেন, তাহলে ওরা এক্সপোর্ট কীভাবে করবে? এটা তো কোনো কথা হলো না। আপনি চোর সালমান রহমানকে 5 লাখ ফাঁসি দেন, আমার কোনো আপত্তি নাই। সালমান রহমান যদি চুরি করে থাকে টাকাটা, তাহলে তো আমার টাকাই তো আমার টাকার একটা ফ্যাক্টরি আপনি বন্ধ করে রাখবেন কেন? বন্ধ করতেছে না, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ, লেনদেন বন্ধ হলে এই প্রতিষ্ঠান কীভাবে চলবে?
আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। আমার কিন্তু বেক্সিমপুরের প্রতি কোনো বিশেষ কোনো নাই, মানে সালমান রহমানকে আমি ভালোবাসি তা কিন্তু না ঘটনাটা, বাট আমি একটা এক্সাম্পল দিয়ে বললাম। যত প্রতিষ্ঠান আছে আপনি প্রতিষ্ঠানগুলি টেক অফ করেন, আপনি একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করেন, সেই অ্যাডমিনিস্ট্রেটর সম্পূর্ণ ব্যাংক লেনদেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে যে 1 টাকাও যেন বাইরে চলে না যায়। প্রতিষ্ঠানটা চালু রাখেন, তাহলে কি হবে আপনি প্রমাণ করতে পারেন। আগে তো মনে করেন এখান থেকে সালমান রহমান টাকা বাইরে হয়তো লুপাট করতো, পাচার করতো, যদি আপনি পাচারটা বন্ধ করেন প্রতিষ্ঠানগুলি আরও জাঁকজমকভাবে বেড়ে উঠবে, এই লোকগুলির কর্মসংস্থান টিকে থাকবে, উৎপাদন বাড়বে। উৎপাদন তো আপনার অ্যাকাউন্টেই যাবে, আপনি যেটা বেক্সিম করে সেটা তো আপনি সালমান রহমানের পার্সোনাল অ্যাকাউন্টে দিচ্ছেন না। সমস্যাটা কি? আপনি এই কাজ করেন, তা তো করছেন না। আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এরকম যারা নাকি বিতর্কিত লোক আছে, বিতর্কিত প্রতিষ্ঠান আছে, গভর্নমেন্ট একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করুক, নট রিসিভার, একজন করে অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করবে, এবং সেই অ্যাডমিনিস্ট্রেটর ওই প্রতিষ্ঠানটার সমস্ত কিছুকে আরও গতিশীল করার চেষ্টা করবে। তাহলে তো ইকোনমি বাড়বে, তাহলে তো লোক বেকার হবে না। না হলে কি হবে, যে 1,78,000 বললেন না আপনি, 70,000, 1,70,000, ওটা দেখুন আগামী মাসে 3 লাখ হয়ে গেছে, দেখেন।